গল্পের নাম প্রেম কি বুঝিনি, লেখনীতে ফাহমিদা তাবাসসুম। গল্পের তৃতীয় অংশ। চোখ খোলার সাথে সাথে চারপাশটা অচেনা মনে হতে লাগলো। ঝাপসা আলো, সতেজ কিন্তু নিঃশ্বাসের ভেতরে হালকা ঠান্ডা। সব কিছু যেন আমাকে সতর্ক করে বলছে, তুমি আর তোমার পরিচিত জায়গায় নেই। চোখ ঘেঁষে ঘেঁষে চারপাশটা নজরে এলো। সাদা প্রাচীর, উজ্জ্বল বাতি, বেঞ্চ আর বিছানায় বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি। হঠাৎ বুঝতে পারলাম আমি হসপিটালের একটি কক্ষে পড়ে আছি। মাথার ভিতরে অস্পষ্ট স্মৃতির ছবি ঘুরপাক খাচ্ছে। রাতের সেই হঠাৎ ধাক্কা, চিৎকার আর অজ্ঞান হওয়া। হৃদয় এখনও কপালে লাফ দিচ্ছে। শরীর দুর্বল আর মন আতঙ্ক আর বিস্ময়ের মধ্যে দুলছে। হাত পা ধীরে ধীরে সরিয়ে দেখি সব কিছু স্থির। আশেপাশে ডাক্তারদের স্নিগ্ধ তৎপর চোখ, নার্সদের হালকা পদধ্বনি, সব মিলেই যেন জানাচ্ছে আমি বেঁচে আছি। কিন্তু কি ঘটে গেছে তা এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারলাম না। হঠাৎ একজন নার্স ধীর স্বরে কিন্তু দৃঢ়কণ্ঠে বলে উঠল, মিস্টার সিফাত, আপনার রোগীর জ্ঞান ফিরেছে। শব্দগুলো কানে ঢুকতেই মনে হলো সময় একটু থেমে গেছে। বারবার আমার কানে বাজছে মিস্টার সিফাত, মিস্টার সিফাত। ঠোঁট অজান্তেই কেঁপে উঠেছে। মনে এক অদ্ভুত জিজ্ঞাসা জন্মাচ্ছে, কে মিস্টার সিফাত? আমি কি সত্যিই সিফাতের রোগী? মনের ভেতর অচেনা এক উত্তেজনা আর অদ্ভুত আতঙ্কের মিশ্রণ তৈরি হচ্ছে। মনে হচ্ছে সব কিছু যেন অচেনা বাস্তবতার মধ্যে হারিয়ে গেছে। চোখ চারপাশে ঘোরাচ্ছি, বা কিছু যেন জানা কিন্তু অজানা, যেন এই নামটার সঙ্গে আমার কিছু গভীর সম্পর্ক লুকিয়ে আছে। হৃদয় তীব্রভাবে ধড়ফড় করছে, মাথার ভেতর হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সিফাতটা কে? কেন আমি সিফাতের রোগী? আর আমার সঙ্গে সম্পর্ক কি তার? হাসপাতালের নিস্তব্ধ কক্ষে চোখগুলো অবচেতনভাবে ঘুরছিল। মনে বারবার একটাই প্রশ্ন, আমার সন্তান ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ও বেঁচে আছে কি? বুকের ভেতর হঠাৎ এক অজানা শূন্যতা, অদ্ভুত জড়তা, মনটা কেঁপে উঠছিল। হৃদয় যেন প্রতিটি মুহূর্তে অশ্রুস্রোতে ভেসে যাচ্ছে আমার। আস্তে আস্তে পেটের দিকে হাত বোলালাম, সেই ছোট্ট প্রাণীটার জন্য আসার অতি ক্ষীণ স্পর্শ খুঁজতে। মনে হচ্ছিল যদি আমি শুয়ে দেখি, হয়তো বেঁচে আছে, ওর কণ্ঠ, ওর স্পন্দন শোনা যাবে। তখনই দূরের কোনো এক নার্সের কণ্ঠ ভেসে এলো। শব্দগুলো কানে এসে থমকে দিল। রোগীকে বাঁচানো গেছে, কিন্তু পেটের সন্তানকে বাঁচানো যাবে না। অতিরিক্ত আঘাতের কারণে বাচ্চা মারা গেছে। হৃদয় মুহূর্তেই ভেঙে পড়ল আমার। বুকের ভেতর অচেনা শূন্যতার একটা ঢেউ ধাক্কা মারল। চোখে অজস্র অশ্রু জমে গেল, গলা শুকিয়ে গেছে, শব্দ বের হতে পারছে না। পেটের দিকে হাত রেখে অনুভব করতে লাগলাম কোনো কিছুই নেই, আর কিছুই নেই। সেই ছোট্ট প্রাণের উষ্ণতা আর স্পন্দন আমার মধ্যে আর নেই। মনের ভেতর এক অচেনা বিষাদের ছায়া নেমে এলো, যেন সব আশা ধুলোয় মিলিয়ে গেছে। নিঃশ্বাস কেঁপে উঠল, হৃদয় ব্যথার কেঁপে উঠল। একটা সময় যা জীবনের জন্য ছিল অমূল্য, সেটি হঠাৎ করেই চিরকালের জন্য হারিয়ে গেছে। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরে যাচ্ছে। হন্তদন্ত হয়ে একটা ছেলে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমি ঠিক আছি কিনা। আমি এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। ভাবলাম হয়তো উনি ডাক্তার, তাই কোনো প্রশ্ন আর করলাম না। লোকটি হালকা কণ্ঠে যেন অপরাধবোধে ভরা স্বরে বলতে লাগলো, কাল রাতে আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে আপনি রাস্তার উপর পড়ে গিয়েছিলেন। মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমি ভয় পেয়ে যাই, কিছুক্ষণ দিশেহারা হয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে দ্রুত আপনাকে তুলে হসপিটালে নিয়ে আসি। সারা রাত আপনার জন্য আমার ঘুম আসেনি। ভেবেই যাচ্ছিলাম যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতাম না। সত্যিই আমার ভীষণ অন্যায় হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। লোকটির চোখে মুখে তখন অদ্ভুত এক অনুশোচনার ছাপ। তখন কণ্ঠ কাঁপছিল, যেন প্রতিটি শব্দই হৃদয় থেকে বেরিয়ে আসছে তার। আমি অনুভব করতে লাগলাম শুধু দায়িত্ববোধ থেকেই নয়, গভীর এক অপরাধবোধে সে কথাগুলো বলছে। মনে হচ্ছিল সে যেন ভেতর থেকে ভেঙে পড়েছে আমার প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য। তার কথায় আমি কোনো প্রতি উত্তর দিতে পারলাম না। আমি শুধু এটা ভেবে গেলাম, রাহুল যদি আমাকে এভাবে সাপোর্ট করতো তাহলে হয়তো আজ আমার সন্তানটা বেঁচে যেত। তার এই অমানবিক অত্যাচারের কারণে আজ একটা অস্তিত্ব পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। সিফাত কিছুক্ষণ নীরব থেকে আবার বলতে লাগলো, তার গলায় ছিল মৃদু আন্তরিকতা আর দায়িত্ববোধের সুর। আপনার পুরোপুরি সুস্থ হতে প্রায় ১ সপ্তাহ সময় লাগবে, তাই এই হাসপাতালেই আপনাকে অন্তত ১ সপ্তাহ থাকতে হবে। ডাক্তারদের মতে আপনাকে এখন বিশ্রাম ছাড়া আর কিছুই বাঁচাতে পারবে না। সে একটু থেমে গভীর নিঃশ্বাস ফেলল। তারপর যেন ভীষণ সাবধানীভাবে কথা বেছে নিয়ে বলল,
দয়া করে আপনার বাড়ির ঠিকানাটা দিন, আমি দ্রুত সেখানে খবর পৌঁছে দেব। আপনার স্বামীকে জানাতে পারেন, তার ফোন নম্বরটা যদি দেন আমি এখনই তাকে কল করি, অথবা অন্তত আপনার বাবার নাম্বারটা দিন, আমি নিজেই যোগাযোগ করব। সিফাতের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল সে সত্যিই চিন্তিত আমার জন্য। চোখে তার অপরাধ বোধের ছাপ এখনও স্পষ্ট হয়ে রয়েছে, কিন্তু তার ভেতরের একরকম দায়িত্ব নেওয়ার তাগিদও রয়েছে, যেন এই দুর্ঘটনার ক্ষতিপূরণ সে কোনোভাবেই করতে চায়। আমি নীরবে তার দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতর তখনও ঝড় বইছে। কার নাম্বার দেব আমি? যে মানুষটা আমার জীবনের সবচেয়ে কাছের হওয়ার কথা ছিল, সেই রাহুলই তো আমাকে সবচেয়ে দূরে ঠেলে দিয়েছে। তার কাছে খবর গেলে কি হবে? মায়ের কোল খালি করা সেই নিষ্ঠুর মানুষটা কি একটুখানি হলেও আমার খোঁজ নেবে? রাহুলের প্রতি এক আকাশ সমান রাগ আর অভিমান বুকে চেপে আমি তাতে দাঁত চেপে বললাম, এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি একদমই একা। লোকটা যেন থমকে গেল, চোখটা বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর অবিশ্বাসের সুরে বলল, কেউ নেই মানে? অথচ আপনি তো প্রেগনেন্ট, তাহলে আপনি প্রেগনেন্ট হলেন কিভাবে? তার এই প্রশ্ন শুনে বুকের ভেতর আগুন জ্বলে উঠল, রক্ত যেন কানের ভেতরে ধকধক করতে লাগলো। আমি গলার স্বর নিচু করে রাগে কাঁপতে কাঁপতে বললাম, স্বামী নামক এক নরপশুর জন্য আজ আমি ভেতর থেকে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে গেছি আমি। এই সন্তানও আমার কাছে অভিশাপের মতো মনে হয় কখনো কখনো। সিফাত কিছুক্ষণ চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে প্রশ্ন করল, তাহলে আপনাদের ডিভোর্স হয়ে গেছে? আমি নিঃশ্বাস ফেলে মাথা নাড়লাম, না এখনও হয়নি। সে আবার নরম গলায় বলল, তাহলে কি আপনি স্বামীর কাছে ফিরে যেতে চান না, তাই তো? চোখের ভেতর জমে থাকা অশ্রু হঠাৎই গড়িয়ে পড়ল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি করে যাব আমি সেখানে, যেখানে প্রতিটি মুহূর্তে আমাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, যেখানে আমার অস্তিত্বটুকুও তার কাছে যেন তুচ্ছ। সিফাত ব্রুকুসকে বলল, তাহলে বাবার বাড়ি যান। এক তিক্ত হাসি ঝরে পড়ল আমার ঠোঁট থেকে। আমি নিস্পৃহ কণ্ঠে বলে উঠলাম, বাবা, সেও তো আরেকজন অমানুষ, যার কাছে মেয়ের কান্না কখনোই গুরুত্ব পায়নি, তার কাছে আমি শুধুই বোঝা। সিফাত তখন আরও বিস্মিত হলো, আস্তে করে জিজ্ঞেস করলো, তাহলে আপনার কোনো আত্মীয় স্বজন নেই? এমন কেউ নেই যেখানে গিয়ে আপনি একটু আশ্রয় নিতে পারেন? আমি নিস্তব্ধ হয়ে মাথা নত করলাম। বুকের ভেতর যেন এক অদৃশ্য শূন্যতা আমাকে গ্রাস করছিল। সব সম্পর্কের দেয়ালে যেন তালা ঝুলে গেছে। আমি শুধু একা এক বিশাল অন্ধকারে দাঁড়িয়ে আছি। সিফাত গভীরভাবে আমার দিকে তাকিয়েছিল, চোখে ভর করছিল মমতা, যেন অনেক দিনের পুরনো কোনো পরিচিত ব্যথা সে আমার মধ্যে খুঁজে পেয়েছে। একটু থেমে সে শান্তস্বরে বলল, আচ্ছা এসব কথা পরে হবে, এখন আপনার সবচেয়ে জরুরি কাজ হলো সুস্থ হয়ে ওঠা। সে ধীরে ধীরে বিছানার পাশে টেনে নিল একটি চেয়ার, টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন আপনার শরীরটা ভীষণ ভেঙে পড়েছে, এই অবস্থায় আপনি যতই শক্ত হতে চান পারবেন না। আপনার ভেতরের লড়াইগুলো জিততে হলে প্রথমে আপনার শরীরটাকে সামলাতে হবে। আগে সুস্থ হন, তারপর পৃথিবীর সব কঠিন প্রশ্নের উত্তর খোঁজা যাবে। তার কথার ভেতরে এক ধরনের দৃঢ়তা আর মমতার মিশেল ছিল, যা আমার বুকের ভেতর জমে থাকা ব্যথাকে মুহূর্তের জন্য হলেও নরম করে দিল। মনে হলো অনেক দিন পর কেউ আমার দুর্বলতাকে দোষ হিসেবে নয়, বরং আমার যত্ন নেওয়ার মতো হিসেবে কিছু দেখল। সিফাতের কণ্ঠে এমন এক আশ্বাস লুকিয়েছিল যা আমি বহুদিন কোনোদিন শুনিনি। তার শান্ত স্বর, চোখের গভীর মমতা আর হাত বাড়িয়ে দেওয়া পানির গ্লাস, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল দীর্ঘ অন্ধকারের ভেতর দিয়ে হাঁটার পর হঠাৎ যেন এক ফোঁটা আলো চোখে পড়ল আমার। আমি গ্লাসটা হাতে নিলাম, কিন্তু পান করার আগেই বুকটা হঠাৎ করে ভারী হয়ে গেল। চোখের পাপড়ি কাঁপছিল, কান্নার গলার ভেতরে জমে উঠছিল প্রবল জোয়ারের মতো। আর তবুও আমি জোর করে চেপে রাখলাম। বহুবার কেঁদেছি, কিন্তু আজকের কান্নাটা অন্যরকম হতো। এটা হতো দুর্বলতার কান্না, আর আমি আর দুর্বল হতে চাইছিলাম না। তবুও ভেতরে এক ধরনের স্বস্তি ছড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল অনেকদিন পর কেউ আমাকে বিচার করছে না, দোষ দিচ্ছে না, বরং আমার ক্ষতগুলোকে স্পর্শ করছে খুব সাবধানে। সেদিন প্রথমবার মনে হলো আমি হয়তো পুরোপুরি একা নই। কিছুক্ষণ নীরব থেকে সিফাত হঠাৎই আমার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আচ্ছা আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তার কণ্ঠে দ্বিধা মিশ্রিত ভদ্রতা ছিল। মনে হচ্ছিল যেন ভেতরে ভেতরে ভয় পাচ্ছে আমি তার প্রশ্নে রাগ করব কিনা। আমি চোখ নামিয়ে আস্তে করে বললাম, হ্যাঁ অবশ্যই পারেন। সে সামান্য এগিয়ে এলো, চোখে কৌতূহলের আলো। ধীরে ধীরে প্রশ্ন করল, আপনার নামটা কি আমি জানতে পারি? আমার বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। কতদিন হলো কেউ এমনভাবে বিনয় নিয়ে আমার নাম জানতে চায়নি। আমি এক মুহূর্ত চোখ বুজে নিঃশ্বাস ফেললাম, তারপর আস্তে আস্তে বললাম, আমার নাম রাইসা জামান রাহি।
নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই মনে হলো আমি যেন আবার নিজের অস্তিত্বটা মনে করিয়ে দিলাম। অতদিন যন্ত্রণায় আর নির্যাতনে নিজের নামটাই ভুলে গিয়েছিলাম প্রায়। আর আজ প্রথমবার সেই নামের উচ্চারণে বুকের ভিতর হালকা এক শক্তির স্রোত বয়ে গেল। সিফাত কয়েক মুহূর্ত চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে ঠোঁট মারিয়ে বলল, রাহি। তার মুখের লঘু হাসির চাপ, চোখে অদ্ভুত এক উষ্ণতা। শব্দটা বলার ভঙ্গিটা ছিল একটু মৃদু, যতটা মনে হয় শব্দটি সে প্রথমবার শুনেছে, কিন্তু সাথে সাথে গভীর ভালোবাসার মনে করলো সে। কিছুক্ষণ অপেক্ষার পর আবার বলল, আপনার নামটা ভীষণ সুন্দর, একদম আপনারই মতো। তার কথা কানে লেগেই রঙিন বৃষ্টির মতো মনে হলো আমার। এমন প্রশংসা কখনো আমি পাইনি, বা কখনো রাগে, না কোনো অবহেলায়। মনে হলো তার চোখে আমার কিছুটা মর্যাদা, কিছুটা সৌন্দর্য ফুটে উঠেছে, যা এতদিন কেউই দেখেনি। হঠাৎই মনে হলো এই ছোট্ট কথাগুলো আমার হৃদয়কে আলোকিত করে দিতে পারবে। তারপর তার ফোনে একটা কল এলো। সে কলটা রিসিভ করে কথা বলল। একটু পরে আমাকে বলল, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আপনি কিছু মনে করবেন না প্লিজ, নার্সরা আছে, আমি বলে যাচ্ছি, আপনার দেখাশোনার জন্য কোনো ত্রুটি হবে না। আমি আবার রাতে এসে দেখা করে যাব আপনার সাথে। হঠাৎ তার ফোন বাজতে শুরু করলো। সিফাত ছোট্ট চমক সহকারে থেমে রইল, তারপর আস্তে করে ফোনটা রিসিভ করলো। কয়েক মুহূর্ত ধরে সে কথা বলছিল, চোখে হালকা চিন্তার রেখা ফুটছিল। কথোপকথন শেষের করার পর সে আমার দিকে ফিরে চাইল, মুখে মৃদু দুঃখ আর অনুশোচনার ছাপ নিয়ে বলল, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে এখনই যেতে হবে। আমি চোখে কিছুটা হতাশার ছাপ লুকাতে চেয়েছিলাম, কিন্তু সে যেন আমার ভাবনার আগেই থেকে পড়ে গেছে। আশ্বস্ত করার জন্য সে আরও কাছে এগিয়ে এসে বলল, আপনি কিছু মনে করবেন না প্লিজ, নার্সরা আছে, আমি আগে থেকে বলে রেখেছি, আপনার দেখাশোনার জন্য কোনো ত্রুটি হবে না। তার চোখে এক ধরনের আন্তরিকতা, সততার আলো ফুটছিল। তারপর কোমলভাবে যোগ করলো, আমি আবার রাতে ফিরে এসে দেখা করে যাব, প্রতিশ্রুতি দিলাম। তারপর তার কথা শোনার ওর সঙ্গে সঙ্গে মনে হলো, যদিও সে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, তবুও আমার জন্য তার যত্ন ও ভাবনা অটল। এই ছোট্ট প্রতিশ্রুতি বুকে একটা হালকা স্বস্তির স্রোত বইয়ে দিল আমার। হাসপাতালের সাদা বেডে নিস্তব্ধ হয়ে শুয়ে আছি আমি। চারিদিকে শুধুই যন্ত্রের টুংটাং শব্দ আর স্যালাইনের ফোঁটা ঝরার টিকটিক আওয়াজ। সব কিছুই যেন নির্জনতার এক অদ্ভুত সুর বাজিয়ে চলেছে আমার বুকে। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির কাঁটাটা এক এক করে প্রহর গুনছে, আর আমি তাকিয়ে আছি শূন্য চোখে। মনে হচ্ছে এই সময় যেন থেমেই গেছে। চারিদিকে কত মানুষ, কত কর্মব্যস্ততা, তবুও আমার পাশে রক্তের আপন কেউই নেই। বুকের ভেতর নিঃসঙ্গতার এক শূন্যতা চেপে বসেছে। চোখের পাতা ভিজে আসে বারবার। মাঝে মাঝে শুধু সাদা ইউনিফর্ম পরা একজন নার্স নিঃশব্দে এসে আমার হাত কপালে রেখে স্যালাইন হাতে দিয়ে যায়, এক আধটু কথা বলে আবার চলে যায়। তার সেই মমতা মাখা যত্ন কিছুক্ষণের জন্যই হোক এক অচেনা ভরসা এনে দেয় আমার মাঝে। কিন্তু আবার একাকিত্বের সাগরে ডুবে যাই আমি। সিফাত প্রতিদিন ভোরের আলো ফুটতেই এসে আমার খোঁজখবর নিয়ে যেত। তার পায়ের শব্দ যেন দূর থেকে আসা এক অচেনা আশ্বাসের মতো শোনাতো। দরজা ঠেলে ভেতরে ঢুকে হাসি নিয়ে বলতো, আজ কেমন লাগছে তোমার? তার সেই কণ্ঠে ছিল এক অদ্ভুত কোমলতা, যা মুহূর্তেই আমার চারপাশের নিঃসঙ্গতা ভেঙে দিত। হাতের ব্যাগ থেকে কখনো ফল বের করে দিত, কখনো এক বোতল পানি এগিয়ে দিত। আমার স্যালাইনের সুসে দৃষ্টি আটকে থাকলে সে চুপ করে পাশে বসে থাকত, আর চোখের ভেতরে ভরসার ছায়ায় রেখে যেত। মনে হতো হাসপাতালের ঠান্ডা দেওয়ালের ভেতরেও যদি কোথাও উষ্ণতার আলো থাকে, তবে তা সিফাতের প্রতিদিনের সেই আগমনেই হয়। এইভাবে ধীরে ধীরে 60টি দিন পেরিয়ে গেল। প্রতিটি দিন যেন যন্ত্রণার ভারে আরও ভারী হয়ে উঠছিল। অবশেষে এক সকালে ডাক্তার এসে শান্ত কণ্ঠে জানালেন, আপনাকে আজ রিলিজ দেওয়া হবে। এই কথাটুকু শুনে বুকের ভেতর হালকা স্বস্তির ঢেউ বয়ে গেলেও মুহূর্তের মধ্যেই এক গভীর শূন্যতা এসে ভর করল আমার বুকে। হাসপাতালের সাদা দেওয়ালের আড়ালে এতদিন যন্ত্রণার মাঝেও একরকম নিরাপত্তা ছিল, নার্সের যত্ন, সিফাতের প্রতিদিনের খোঁজখবর। কিন্তু আজ যখন বাইরে যাব, তখনই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো, আমি এখন যাবোটা কোথায়? আমার তো কোনো আপনজন নেই যে ছুটে আমি এসে হাতে আমাকে নিয়ে যাবে। কার দরজায় গিয়ে দাঁড়াবো আমি? কে আমার জন্য অপেক্ষা করছে? মনে হলো আমি যেন অচেনা শহরের ভিড়ে একা এক টুকরো ছায়া, যার ঠাঁই নেই কোথাও। আবার যদি কোথাও কারো ঘাড়ের বোঝা হয়ে যায়, এই আশঙ্কা বুকের ভেতর কাঁটার মতো বিঁধে রইল। হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়ে মনে হলো আমার মুক্তি মানেই যেন আরও বড় এক অজানা বন্দিত্বে প্রবেশ।
সব কিছু নিয়ে হাজারবার ভেবে বুকের ভেতর সাহস সঞ্চয় করে অবশেষে আমি সিফাতকে আস্তে আস্তে বললাম, দেখো সিফাত, তুমি কি আমাকে কোথাও কোনো বাসার কাজের ব্যবস্থা করে দিতে পারবে? আমি সব কাজ করে দিব, ঝাড়ু, বাসন, কাপড়, রান্না কিছুতেই আমার আপত্তি নেই। বিনিময়ে শুধু দুবেলা দুমুঠো ভাত আর মাথা গোজার একটু ঠাই ঠাই হলেই আমার হয়ে যাবে। কথাগুলো বলতে গিয়ে বুকের ভিতর আর যেন কেঁপে উঠছিল আমার। চোখের কোণে জমে থাকা জল আমি কোনো মতেই লুকাতে চেষ্টা করতে পারছিলাম। মনে হচ্ছিল কতটা অসহায় হলে মানুষ এভাবে নিজের জীবনকে বিনিময়ের পণ্যের মতো তুলে ধরে। তবুও বললাম, কারণ আমার তো আর কোনো উপায় নেই। নিজের পরিচয়, সম্মান সব কিছু গিলে ফেলেই বলতে হলো, আমাকে কেবল একটা বাঁচার মতো সুযোগ দাও। সিফাত আমার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখে বিস্ময়, মায়া আর অদ্ভুত এক অপরাধবোধ মিলেমিশে ছিল। আর আমি তখন দাঁড়িয়ে আছি হাসপাতালের সিঁড়ির ধাপের পাশে, একেবারে পথহারা মানুষের মতো, যার কাছে দুবেলা দুমুঠো খাবারও যেন এক স্বপ্নের মতো বড় একটা চাওয়া। সিফাত আমার দিকে তাকিয়ে থমকে গেল, চোখে যেন এক অদ্ভুত বিস্ময় আর কষ্টের মিশ্র ছায়া। তারপর ধীরে নিচু স্বরে বলল, রাহি, তুমি বাসার কাজের মেয়ে হবে? সত্যিই তুমি ভেবেছো তোমার জীবনটা এভাবে কাটাতে মানায়? তার কণ্ঠে ছিল তীব্র আপত্তি, আবার অদ্ভুত এক মমতার টান, যেন আমার বলা কথাগুলো তার হৃদয়কে বিদ্ধ করে গেছে। সে একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তোমাকে এটা মানায় না রাহি। তোমার চোখে যে স্বপ্ন, ভেতরে যে আলোর ঝলক আছে, ওগুলো তো চিরকাল ঘরের চাল দেয়ালে বন্দি কাজের ভেতরে চাপা পড়ে যাবে। তুমি কি জানো না তুমি এর চেয়ে অনেক বেশি মূল্যবান? সিফাতের চোখে তখন একরাশ অশ্রু ঝিলমিল করছিল, আর আমার বুকের ভেতরে দোটানা নিয়ে ঝড় বইছিল। আমি কি সত্যি ভুল পথে ভাবছিলাম, নাকি বাঁচার জন্য এটাই ছিল আমার একমাত্র উপায়? সিফাত কিছুক্ষণ নীরব থেকে গভীরভাবে আমার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, শোনো রাহি, তুমি একটা কাজ করতে পারো। আমার বাসায় আমার মা আছেন, অনেক দিন ধরেই তিনি অসুস্থ। মাকে দেখাশোনার জন্য সব সময়ই একজন বিশ্বাসযোগ্য মানুষের প্রয়োজন ছিল আমার। আর আমার ছোট বোন আছে, সদ্য অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। পড়াশোনার চাপ, কলেজের ব্যস্ততা সব মিলিয়ে মাকে ঠিকমতো সময় দিতে পারে না। তুমি চাইলে ওদের সাথে থাকতে পারো। তোমার উপস্থিতি শুধু মায়ের জন্যই না, আমার ছোট বোনের জন্যও এরকম ভরসা হবে। বাড়ির কাজগুলোতে সাহায্য করবে, মায়ের যত্ন নেবে। বিনিময়ে তোমাকে খাবার আর থাকার জায়গা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। বরং আমার মনে হয় আমাদের বাড়িতে তোমার মতো একজন মানুষ সবচেয়ে বেশি দরকার। কথাগুলো বলার সময় সিফাতের চোখে একরকম স্বস্তির আভা দেখা গেল, যেন হঠাৎ করেই সব সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। আর আমি নিঃশব্দে দাঁড়িয়ে ভাবছিলাম, এটা কি সত্যিই আমার জন্য নতুন জীবনের দরজা খুলে দিচ্ছে, নাকি কেবল আরেকটি পরীক্ষার শুরু? সিফাত মৃদু হেসে নরম কণ্ঠে বলল, আমার মা ভীষণ ভালো মানুষ রাহি। যতই কষ্টে থাকুন না কেন, মুখে সবসময় মমতার ছায়া লেগেই থাকে। তোমাকে একবার নিজের করে নিলে এত যত্ন আর স্নেহে ভরিয়ে দেবেন যে তুমি হয়তো ভুলেই যাবে এই পৃথিবীতে কখনো একা ছিলে তুমি। তার চোখের দৃষ্টিতেই এমন এক শান্তি আছে, যেন মায়ের ছায়াতেই সব দুঃখ গলে যায়। আমি নিশ্চিত মা তোমাকে শুধু আপন করে নেবেনই না, বরং ভীষণ ভালোবাসবেনও। কথাগুলো শুনে আমার বুকের ভিতর অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। বহুদিন পর মনে হলো হয়তো আমি আবার মা শব্দটার উষ্ণতা অনুভব করতে পারবো। সিফাতের কথাগুলো শুনে হঠাৎই বুকের ভেতর জমে থাকা স্মৃতির দরজা যেন জোরে খুলে গেল। আমার নিজের মায়ের কথা তীব্রভাবে মনে পড়তে লাগলো। সেই মা যাকে আমি চোখেই দেখিনি কখনো, যাকে ছুঁয়ে দেখার সৌভাগ্য আমার হয়নি। মায়ের হাতের উষ্ণ স্পর্শ আমার শরীরে পড়ার আগেই তিনি চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গিয়েছিলেন এই পৃথিবী থেকে। তখন থেকে আমি যেন এক নিঃস্ব যাত্রী। আপনজন বলতে কেউই নেই, আমার আশ্রয়ের মতো কেউই নেই। জীবনের প্রতিটি বাঁকে বাঁকে আমি একাই লড়াই করেছি, কিন্তু হৃদয়ের গভীরে সবসময় একটা শূন্যতা রয়ে গেছে। মা বলে ডাকার মতো একজন মানুষ নেই। কিন্তু আজ সিফাত যখন তার মায়ের কথা বলছিল, তার মায়ের মমতা, ভালোবাসা, যত্নের কথা, তখন অজান্তেই আমার বুকের ভেতর সেই হারিয়ে যাওয়া মায়ের আকাঙ্ক্ষা যেন অগ্নিস্রোতের মতো জেগে উঠল। মনে হলো যদি সত্যিই তার মা আমাকে আপন করে নেন, তবে হয়তো আমি সেই অদেখা মায়ের শূন্যতার সামান্য অংশ পূর্ণ করতে পারবো। চোখের পাতা ভারী হয়ে এলো, আর আমি কিছু বলার আগেই অশ্রু দুফোঁটা গড়িয়ে গেল গালে। সেই অশ্রুতে ছিল হারানো মায়ের জন্য বেদনা, আর এক নতুন আশার কোমল আলো। আমি একটু উতস্তত করে সিফাতকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কি বিয়ে করেননি? প্রশ্নটা শুনে সিফাত হঠাৎই অপ্রস্তুত হয়ে পড়ল। চোখ এদিক ওদিক ঘোরাতে লাগলো, তারপর আমতা আমতা করে বলল, মানে সেসব কথা তোমার শুনে কোনো লাভ নেই রাহি। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক এড়িয়ে যাওয়া ভাব, যেন কোনো অতীতের ভার তার বুকের ভেতরে চেপে আছে।
আমি আর কথা না বাড়িয়ে কিছু বললাম না, শুধু হালকা গলায় উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে। আমাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। হাসপাতালের কেবিন জুড়ে তখন শুধু স্যালাইনের টিপটাপ শব্দ আর বাইরের করিডোরের লোকজনের পায়ের আওয়াজ ভেসে আসছিল। আমি শূন্য চোখে জানালার বাইরের দিকে তাকিয়েছিলাম, আর সিফাত হাতের আঙ্গুল নিয়ে খেলা করছিল। হঠাৎ সে আবার আমার দিকে তাকিয়ে একটু থেমে বলল, তাহলে তুমি কি আমাদের বাসায় যাচ্ছ, তাই তো? অ্যাম আই রাইট? তার চোখে ছিল একরাশ কৌতূহল, আবার অদ্ভুত এক স্বস্তির ঝিলিকও। আমি ঠোঁটের কোণে মৃদু মুচকি হেসে ধীরস্বরে উত্তর দিলাম, যাচ্ছি। মুহূর্তের মধ্যে দুজনের চোখে একে অপরের চোখ আটকে গেল, আর সেই দৃষ্টিতে যেন অনিশ্চয়তার ভেতরে এক অদৃশ্য বিশ্বাস জন্ম নিতে লাগলো। সিফাত আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। দূর থেকে দেখেই চোখ আটকে গেল। একটা বিশাল রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, সামনে লোহার গেট, দুপাশে লতাপাতা জড়ানো। গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল প্রশস্ত বাগান, নানা রঙের ফুলে ভরে আছে চারিদিক। পায়ের নিচে ঝকঝকে সাদা টাইলস বসানো পথ, সেই পথ ধরে এগুলো সামনে দাঁড়িয়ে আছে দোতলা বাড়িটি, যেন আভিজাত্যের এক জীবন্ত প্রতীক। দেয়ালের রং হালকা সোনালি, জানালাগুলো কাছে মোড়ানো, আর চারপাশে নরম আলো ঝলমল করছে। বারান্দার রেলিংয়ে নকশা করা লোহার কারুকাজ, দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার সেটের মতো। ভেতরে ঢুকতেই চোখ দাঁড়িয়ে গেল উঁচু সিলিং, ঝাড়বাতির আলোয় ঝলমল করছে ড্রয়িং রুম, নরম সোফা, দেয়ালে আঁকা তেলের ছবি, আর মেঝেতে বিছানো পার্সিয়ান কার্পেট যেন বাড়ির ঐশ্বর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। কিন্তু আমি ভীষণ অবাক হলাম, যেন হঠাৎই অচেনা এক সত্য আমার সামনে খুলে গেল। সিফাতের মা আর বোন আমার সম্পর্কে আগে থেকেই সব কিছু জানতেন। তাদের বিস্মিত দৃষ্টিতে কোনো প্রশ্ন ছিল না, বরং ছিল এক ধরনের আপন করে নেওয়ার মমতা। আমি তো ভেবেছিলাম হয়তো প্রথম দেখা হবে, অচেনার অস্বস্তি নিয়ে কিছুটা আনুষ্ঠানিকতা থাকবে কথাবার্তায়, কিন্তু না, তাদের চোখে যেন বহুদিনের পরিচিত এক আপনজনকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস। আর তখনই বুঝতে পারলাম এই সবই সম্ভব হয়েছে সিফাতের জন্য, কারণ সিফাত আগে থেকেই তাদের সব কিছু জানিয়ে রেখেছিল। সেদিন সারাদিন আমি তাদের বাড়িতেই কাটালাম। সকাল থেকে রাত পর্যন্ত একবারও আমাকে কোনো কাজ করতে দেওয়া হলো না, যেন আমি অতিথি নই, বরং পরিবারেরই একজন। সবাই আমার যত্ন নিতে ব্যস্ত। একটা জিনিস খেয়াল করে আমি বেশ অবাকই হলাম, সিফাতের মা, তিনি একদমই সুস্থ সবল প্রাণবন্ত একজন মানুষ। তার চেহারায় বয়সের হার মানানো স্নিগ্ধ হাসি, আত্মবিশ্বাসী ভঙ্গি, আর কথা বলার সময় যে আন্তরিকতা ফুটে উঠেছিল, তা আমাকে অজান্তেই মুগ্ধ করল। মনে হচ্ছিল সংসার ও জীবনকে তিনি পরিপূর্ণভাবে আয়ত্ত করে নিয়েছেন। অথচ সিফাত আমাকে বলেছিল তার মা নাকি অসুস্থ। আর সামিরা না সিফাতের বোন, প্রথম দেখাতেই বোঝা গেল তার উপর পড়াশোনার কোনো বাড়তি চাপ নেই। বই খাতার ভারে ক্লান্ত নয়, বরং চঞ্চল, প্রাণবন্ত আর খোলামেলা স্বভাবের একটি মেয়ে। ফাঁকে ফাঁকেই আমার সঙ্গে গল্প জুড়ে দিচ্ছিল, আবার মাঝে মাঝেই মজার মন্তব্যে সবাইকে দেখে হাসছিল। তার কেয়ার ফ্রি স্বভাব দেখে যেন মনে হচ্ছিল জীবনকে সে এখনও খেলাঘরের মতোই উপভোগ করছে। সিফাত যখন আমাকে তার বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল, তখনই তার বুকের ভিতর হঠাৎ কেঁপে উঠল কিছু। এ আমার বোন সামিরা। শুধু নামটা শোনার পরেই আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সামিরা নাম তো আমি আগেও শুনেছি রাহুলের মুখে, কতবার যে সে এই নাম উচ্চারণ করেছে। মনে হচ্ছিল অতীতের কোনো এক ধ্বনি হঠাৎ বর্তমানের নীরবতায় ফিরে এলো। মনের ভেতর হঠাৎ হালকা ঝড় উঠলেও আমি বাইরে থেকে তা প্রকাশ করলাম না। নিজেকে বোঝালাম, এক নাম কত মানুষের হতে পারে, এ তো খুবই স্বাভাবিক ব্যাপার। পৃথিবীতে কোটি কোটি মানুষ, কারো না কারো নাম তো মিলবেই। তবু কেন জানি না এক মনে এক অদ্ভুত স্রোত বইতে লাগলো, একটু কৌতূহল, একটু অস্বস্তি, আর সাথে হালকা আশঙ্কা। তবুও জোর করে সেই অনুভূতিকে দমন করলাম। ভাবলাম, নাম মিলেই যদি হয় তাহলে সেটা কেয়ার করার মতো কোনো বিষয়ই নাই। কিন্তু মনের গভীরে এক অচেনা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এটা কি নিছক কাকতালীয় ব্যাপার, নাকি এর আড়ালে আরও কিছু লুকিয়ে আছে? কিন্তু ধীরে ধীরে সামিরার চলাফেরা আমার চোখে খটকা লাগতে শুরু করলো। আধুনিক হওয়াটা নিশ্চয়ই খারাপ নয়, আমি সেটাও বুঝি, কিন্তু তার পোশাক আশাকের ধরন, অতিরিক্ত ছোট ড্রেস পরে ঘরের ভেতরে অবাধে ঘোরাফেরা করা, এসব আমার মোটেই ভালো লাগলো না। মনে হচ্ছিল আধুনিকতার নামে সে যেন সীমারেখা একটু বেশি অতিক্রম করে ফেলেছে। এক সময় আমি আর চুপ থাকতে পারলাম না। নরম স্বরে তাকে বললাম, সামিরা, এই ধরনের পোশাকগুলো যদি বদলাও তাহলে হয়তো ভালো হতো। আমার কথা শুনে সে হেসে ফেলল, একটা বেপরোয়া খুনসুটে হাসি।
চোখ মুখে কোনো লজ্জা বা অস্তিত্বের ছায়া নেই, বরং যেন আমাকে হালকা করে উড়িয়ে দিল। তারপর নির্ভর গলায় বলল, আপু, এগুলো আমার বয়ফ্রেন্ড পছন্দ করে, ওর জন্যই আমি এগুলো পরি। তার কথাগুলো শুনে আবার বুকটা কেমন যেন ধক করে উঠল। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। এত ছোট্ট একটা মেয়ে, অথচ কথা বলার ভঙ্গিতে যেন ভয়হীন এক ধরনের দৃঢ়তা রয়েছে। মুহূর্তের জন্য মনে হলো তার জীবনধারা, তার ভাবনা আর আমার চিন্তাধারার মধ্যে অনেক ব্যবধান। আমার কথার পর সামিরা হালকা একটু চুপ করে রইল, কয়েক সেকেন্ড যেন ভেবে ভেবে বলল, তারপর ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটিয়ে তুলল, কিন্তু আপু, তুমি চাইলেই এটা পরিবর্তন করতে পারি। আড্ডার ফাঁকে হঠাৎ সামিরা আমার কাছে একটু গম্ভীর হয়ে এগিয়ে এলো। তার চোখে যেন কৌতূহলের ঝিলিক, ঠোঁটে দুষ্টুমি মেশানো হাসি। ধীরে ধীরে বলল, আর আমি একটা কথা বলি আপু, তুমি কিন্তু কোনোদিনও ভাইয়া আর মাকে বলবে না যে আমার বয়ফ্রেন্ড আছে। যদি বলো তাহলে কিন্তু তোমার সাথে আমার আড়ি হয়ে যাবে। তার কথার ভঙ্গিটা ছিল আধা মজার আধা সিরিয়াস। আমি খেয়াল করলাম হাসির আড়ালে একটা ভয় মিশিয়ে আছে, পরিবারের কাছে ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। কয়েক মুহূর্ত চুপ থেকেই হঠাৎই আবার সে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো, শোক সরু করে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপু, আমার ভাইয়ার সাথে তোমার কি কোনো রিলেশন আছে নাকি? প্রশ্নটা হঠাৎ এত সরাসরি আসায় আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলাম, না। আমার গলায় কোনো দ্বিধা ছিল না, তবে মনে হচ্ছিল সামিরা যেন আমার প্রতিটি শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করছে। তার কৌতূহলী দৃষ্টি তখনও আমার মুখেই নিবদ্ধ রয়েছে। সামিরার সঙ্গে আমার আরও অনেক কথা হলো। আলাপটা যেন ধীরে ধীরে গাঢ় হয়ে উঠল। প্রথমে ছোটোখাটো খোঁজখবর, তারপর গল্প ঘুরে গেল তার স্কুল কলেজ বন্ধুবান্ধব থেকে শুরু করে ভবিষ্যতের স্বপ্ন পর্যন্ত। ও যতক্ষণ বাড়ি থাকে আমি প্রায় পুরোটা তার সঙ্গেই কাটাই। সকালের নাস্তা থেকে শুরু করে বিকেলের চায়ের আড্ডা, এমনকি রাতের খাবারের পরের সময়টুকুও সামহাও আমাদের দুজনকে একসঙ্গে বেঁধে রাখে। ওর প্রাণবন্ত স্বভাব, অবিরাম গল্প আর দুষ্টুমি মেশানো হাসি আমাকে কখন যে টেনে নেয় নিজের ভেতরে টেরই পাই না আমি। আমরা কখনো বারান্দায় বসে গল্প করি, কখনো বাগানে হাঁটতে হাঁটতে নানা বিষয়ের নিয়ে আলোচনা করি, আবার কখনো সে আমাকে নিজের ছোট ছোট গোপন কথা বলে ফেলে। মনে হয় আমি যেন ধীরে ধীরে তার একান্ত ভরসার মানুষ হয়ে উঠছি। সিফাতের মাও ভীষণ সুন্দর একজন মানুষ। সিফাত সপ্তাহে একবারই বাড়িতে আসতো। অফিসিয়াল কাজে সে বেশিরভাগ সময়ই ঢাকার বাইরে থাকতো। এভাবে প্রায় 2টা মাস কেটে গেল। এই 2 মাসে আমার জীবন একেবারের জন্য অন্য রকম ছন্দে বয়ে চলল। প্রতিদিনের সকাল শুরু হতো এক অদ্ভুত প্রশান্তি নিয়ে, যেন আমি ধীরে ধীরে নতুন একটা পরিবার খুঁজে পাচ্ছি। সিফাতের মা আমাকে এমনভাবে আপন করে নিলেন যেন আমি তারই মেয়ে। তার মমতাময়ী চোখের চাহনি, স্নেহমাখা ডাক আর রান্নাঘরে একসাথে বসে গল্প করতে করতে কাজ করা, সব মিলিয়ে আমার নিঃসঙ্গ হৃদয়ে নতুন আলো জ্বেলে দিল। আর তার ছোট বোন শুরুতে কিছুটা লাজুক ছিল, কিন্তু ধীরে ধীরে ওর সাথে আমার সম্পর্কটা বোনের মতোই গভীর হয়ে গেল। রাতে ছাদে বসে দুজনে আকাশের ভরা তারা গুনতাম, গোপন গল্প ভাগ করে নিতাম, কিংবা হঠাৎ হঠাৎ অকারণে হেসে উঠতাম। এমন অনুভূতি আগে কখনো পাইনি আমি। মনে হতো আমি যেন আস্তে আস্তে একটা শেকড় খুঁজে পাচ্ছি। কিন্তু ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা, যা আমার মনের ভেতর হাজার ঝড়ের প্রশ্ন তুলল। হঠাৎই একদিন দুপুরে ঘর জুড়ে নিস্তব্ধতা, শুধু বাইরের রোদের তাপ আর কাকের ডাক। আমি বারান্দায় বসে একটা পুরনো বই পড়ছিলাম, তখনই দেখি সিফাত দৌড়ে এসে ঘরে ঢুকলো। তার চোখ দুটো উজ্জ্বল, মুখভরা এক অদ্ভুত হাসি, যেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। সে সরাসরি মায়ের দিকে এগিয়ে গেল, বুক ভরে নিঃশ্বাস নিল, তারপর হঠাৎই মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমরা আমরা আমাদের সব কিছু ফিরে পেয়েছি অবশেষে মা। অবশেষে। তার কণ্ঠে কেঁপে উঠল, আর মুখমণ্ডল খুশির এক ঝলক ছড়িয়ে পড়ল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল সিফাত এমন কিছু বলছে যার মানে আমি কোনোভাবেই ধরতে পারছি না। মায়ের মুখে বিস্ময়ের ছায়া ফুটে উঠল, তারপর মুহূর্তেই চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি সিফাতকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমরা ফিরে পেয়েছি, কিন্তু তোর বাবাটা তো আর ফিরে এলো না। জানোয়ারদের কবলে পড়ে গেল সে। তোর বাবা যদি বেঁচে থাকতো আজ যে কী খুশি হতো। মায়ের কণ্ঠ ভেঙে গেল, তার শরীর কাঁপছিল শোকে। সিফাত শক্ত করে মায়ের হাত ধরল, যেন এই মুহূর্তে সেই মায়ের একমাত্র ভরসা। আমি নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম, মাথার ভেতর অগণিত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কি ফিরে পেয়েছে ওরা? কিসের জন্য এত খুশি? আর এই জানোয়ারদের কবলে পড়া মানেটা কি আসলে?
আমার মনে হচ্ছিল আমি যেন এক রহস্যময় কাহিনীর মাঝপথে এসে পড়েছি। তাদের প্রতিটি কথা আমার কাছে অচেনা, অথচ তাদের চোখের জল আর খুশির ঝলক সবই একেবারে সত্যি এবং বাস্তব। আমি বারবার সিফাতের দিকে তাকাচ্ছিলাম। তার চোখ ভিজে গেছে, কিন্তু ঠোঁটে এখনও একরাশ বিজয়ের হাসি। মনে হচ্ছিল দীর্ঘদিনের অন্ধকার ভেদ করে আজ তারা আলো ফিরে পেয়েছে। কিন্তু আমি কিছুই জানি না। আমি শুধু এই পরিবারের একজন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছি। সেদিন সন্ধ্যায় ঘরে এক অন্যরকম পরিবেশ তৈরি হলো। সিফাতের মা সারাক্ষণ মৃদু কাঁদছিলেন, আবার কখনো হাসছিলেন, যেন আনন্দ আর বেদনার এক অদ্ভুত মিশ্রণ। বোনটি ফিসফিস করে কিছু জিজ্ঞাসা করছিল, আর সিফাত তাকে শান্ত কণ্ঠে জবাব দিচ্ছিল। আমি তাদের কথার আড়াল ভেদ করার চেষ্টা করছিলাম। শব্দের টুকরো টুকরো অংশ কানে আসছিল, অবশেষে ন্যায়। প্রতিটি শব্দ আমার কৌতূহলকে আরও গভীরভাবে করছিল। মনে হচ্ছিল এদের পরিবারে এক লুকানো অতীত আছে, এক রহস্যময় ইতিহাস যা আমাকে এখনও পর্যন্ত জানানো হয়নি। সেদিন রাতে আমি ঘুমোতে পারলাম না। ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে রইলাম। তারাভরা আকাশের নিচে মনের ভেতর এক অস্থিরতা কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, কিসের সব কিছু ফিরে পেল ওরা? ওদের বাবার মৃত্যুতে কিসের ইঙ্গিত আছে? আমি জানতাম যতদিন না এই রহস্য উন্মোচন হচ্ছে, ততদিন আমার ভেতরের অশান্তি থামবে না। সেদিনই প্রথম আমি অনুভব করলাম সিফাত আর তার পরিবারের সাথে আমার সম্পর্ক কেবল মমতা বা স্নেহের নয়। এর ভিতরে লুকিয়ে আছে কোনো এক গভীর রহস্য, কোনো অনুচ্চারিত শব্দ, কোনো অনুচ্চারিত সত্য যা একদিন আমাকে জেনে নিতেই হবে।